মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচার মাধ্যম, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংক ব্যবস্থা সবকিছুই ইহুদিদের করা হতো। যিনি প্রেসিডেন্ট হন না কেন, তার এই ইহুদিবাদের জায়নিজমের খপ্পর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তিনি ABCD, সে রিপাবলিকান পার্টি হোক, ডেমোক্রেটিক পার্টি হোক, এক্সওয়াইজেড যাই হোক না কেন, এতটাই প্রবল পৃথিবীতে তাদের অবস্থান। আপনারা জানেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যখন লন্ডনে আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের লোকেরা মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করছে জনমত, তখন ইসরায়েল এগিয়ে আসছে সর্বপ্রথম। তোমাদের কি চাই তোমাদের? কিন্তু বাংলাদেশের ইসলামী সেন্টিমেন্ট বা ইসলামের, আর যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো একজন ব্যক্তিগতভাবে ধার্মিক ব্যক্তি ছিলেন এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধে যারা যেমন ডাক্তার জাফরুল্লাহ বা খন্দকার মোশাররফ আমাদেরকে বলেছেন, অসংখ্যবার বলেছেন যে যখন ইসরায়েল সাহায্য করতে এসে তিনি তারা অস্বীকার করেছেন। কিন্তু পরবর্তীকালে ভারতের মাধ্যমে ওই ভারতের দ্বিতীয় সহযোগী শক্তি হিসাবে ইসরায়েল সক্রিয় ভূমিকা পালন করছে। তার কারণ পাকিস্তান ইজ এ চ্যালেঞ্জ টু ইসরায়েল। ইসলামের বা বুনিয়াদ ইসলামিয়ার যে কোনো গৌরব, যে কোনো অগৌরব তারা লক্ষ্য করে এবং তারা সেইভাবে ভূমিকা পালন করে। আমাদের কষ্টের বিষয় হচ্ছে এই যে এই গত 1917 সাল থেকে 1948, 1956, 1967, 1977 এই যে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রতিটি যুদ্ধেই মুসলমানরা পরাজিত হয়েছে। তার কারণ তারা ঈমান নিয়ে যুদ্ধ করেনি, তারা আমার নিয়ে যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে অন্য কারো ক্ষমতায় বসার জন্য। নাসেরের কথা বলেন, 56 সালে যখন নাসের মিশর আক্রমণ করলেন, নাসর যখন ইসরায়েল আক্রমণ করলেন, তখন অবশেষে কূটনৈতিক বিজয় লাভ করলো। পরবর্তীকালে যখন 67 সালে যখন তিনি অসম্ভব পরাজয় বরণ করলেন, তখন আল্লাহর নামে যুদ্ধ নয়, তখন আরব জাতীয়তাবাদের বিরুদ্ধে নামে যুদ্ধ করেছেন। নাসেরের আধা সমাজতন্ত্রের নামে যুদ্ধ করেছেন এবং মিল্লাত ইসলামিয়াকে ইউনাইট করার যে ইউনিক শক্তি ইসলামের মধ্যে রয়েছে সেটি সংহত করতে তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ইতিহাস গুনতে গুনতে এতটা সময় কেটেছে যে আমাদের অনেক লোকেরা, যেমন একজন কালকে আমি একজন বিখ্যাত লোকের সাথে কথা বলেছি, রাত্রে তাকে আসার জন্য বলেছি, তিনি হতাশার কথা বলেছেন। তিনি বলেছেন যে পরাজিত হতে 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 মন আর জয়ের দিকে যেতে চায় না, মনটা ভেঙে গেছে। এখনো একজন ভাই আমাদেরকে বলছিলেন যে মন ভেঙে গেছে। তো মন ভাঙলে তো চলবে না। এই যে উত্তর, এই চ্যালেঞ্জের মোকাবেলা থেকে একটি শব্দ আমাদের দ্বারা আমরা প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে ইসলামের ঐক্য, মিল্লাতে ইসলামের ঐক্য। মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত যদি এই জনশক্তি একত্রিত হয়, তাহলে পরে ইসরায়েল তার অস্তিত্ব রক্ষা করাটাই তাদের চ্যালেঞ্জ হয়ে যাবে। কষ্টের কথা হচ্ছে এই যে যাদের দ্বারা ভূত তারা তাদের পেয়েছে ভূতে। আমরা লক্ষ্য করেছি সরকার, ইসলামী সরকারগুলো যেখানে মুসলমানদের পক্ষে কথা বলার কথা, ইসরায়েলের বিপক্ষে জিহাদে অংশগ্রহণ করার কথা, যুদ্ধ করার কথা, সেখানে বারবার তারা পরাজিত হয়েছে। এই কারণে যে তারা ঐক্য নয়, তারা ষড়যন্ত্রমূলক ভাবে এই
ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং তারা, আপনারা জানেন যে এখন এই মুহূর্তে সৌদি প্রিন্স যারা দাবি করেন খাদিমুল হারামাইনের শরীফাই, আসলে এরা খাদিমুল আমেরিকা। এখন কথাটা টোনটা লোয়ার করে এই ফিলিস্তিনি গাজায় হামলার পরে তাদের টোনটা একটু নরম হয়ে আসছে বটে, কিন্তু আসলে এই বাইডেনের সময়, এই ট্রাম্পের সময়, ট্রাম্পের জামাতা ভদ্রলোকের নাম মনে নেই, যে প্রক্রিয়ায় মরক্কোকে দিয়ে, এই ইউএ কে দিয়ে, সুদানকে দিয়ে স্বীকৃতি আদায় করে নিলেন, সেই প্রক্রিয়ায় সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মতো গৃহীত কাজ করতে যাচ্ছিল। এই যুদ্ধের এক সপ্তাহ আগে এই প্রক্রিয়া আবার পুনরায় শুরু হয়েছিল, কিন্তু আমরা এই যে ইসরায়েলের আক্রমণ, তাদেরকে আপাত সময়ের জন্য লজ্জা থেকে এড়ানোর জন্য তারা দায়েশকে সমর্থন দিচ্ছে। যদি সমর্থন দিই, সারা মুসলিম বিশ্বে ওয়াইসি আছে, ওয়াইসি একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই যেমন ভারতের কারণে সার্ক অকার্যকর হয়ে গেছে, ঠিক তদ্রুপভাবে এইসব নেতৃত্বের কারণে, এই সৌদি প্রিন্সের মতো বিশ্বাসঘাতক নেতৃত্বের কারণে আজকে মিল্লাত ইসলামিয়ার এই দুরবস্থা। আমরা আমাদের বিবেকের কারণে এই আয়োজন করেছি, আপনাদের অনেক সীমাবদ্ধতার মাধ্যমে অনেককে দাওয়াত দিতে পারি নাই, আমাদের অনেক কষ্ট আছে, কিন্তু তার মাধ্যমে আমরা আমাদের সীমাবদ্ধতার সহকারে এই আয়োজন চেষ্টা করেছি। আয়োজনের ত্রুটি মাফ করবেন। বিদগ্ধ ব্যক্তিদের অনেকেই আমরা টেলিফোনে কথা বলেছি, কিন্তু তাদের নাম আমরা জানি না, হয়তো আমরা তাদের বক্তব্য এখানে দিতে চাই, বা আপনারা যারা কথা বলতে চান মেহরবানি করে, মানে আমাদের যে আজকের যে সঞ্চালক মুফাসসির কোরআন আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসেন, তিনি ঘোষণা করছেন, তার সাথে যোগাযোগ করে একটা স্লিপ পাঠাবেন। আমরা সকলেই কথা বলতে চাই, সকলেই হৃদয়ের কথা বলিতে বেকুব, কিন্তু এই হৃদয়ের কথাকে মেটেরিয়ালাইজ করতে হলে পারে প্রতিটি সরকার, আপনি একবার চিন্তা করুন, প্রতি সরকার যদি ইসলামী হতো, এই বিশ্বাসঘাতক মিশরের শিশি, এই সৌদি আরবের বিশ্বাসঘাতক যুবরাজ, বাংলাদেশের বিশ্বাসঘাতক শেখ হাসিনা, আপনি একবার চিন্তা করেন যে যদি তারা শুধুমাত্র মিল্লাতে ইসলামিয়ার এই স্বার্থটাকে, এই ইসরায়েলকে প্রতিহত করার চ্যালেঞ্জ গ্রহণ করত, তাহলে পরে অনেক আগেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আমাদের সরকারগুলোর মাধ্যমে আমাদের হৃদয়ের যে ভাষা, তার প্রতিফলন ঘটে না। সত্য বটে যে আমরা বলি, মানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পররাষ্ট্রনীতি পড়াচ্ছি 20-30 বছর ধরে, তো আমরা বলি ডোমেস্টিক কম্পালশন আছে। এখন যদি শেখ হাসিনা নিজের মনের গভীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে চান, ইসরায়েলকে সমর্থন করতে চান, মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে। এখন আবার এই যে বৈশ্বিক সমীকরণ, বৈশ্বিক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে একটি ইকুয়েশন দাঁড়িয়েছে, তাতে তারা তাদের মিত্র হয়ে দাঁড়িয়েছে। তো এখন এই অবস্থাটা ব্যাখ্যা করবার জন্য আমরা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা বা সেমিনারের চিন্তা করেছি। আমি ধন্যবাদ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রাশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, যে তিনি অতি অল্প সময়ের মধ্যে আমার কথা রাজি হয়েছেন এবং এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সম্মতি জ্ঞাপন করেছেন। আপনারা আমাদের সীমাবদ্ধতা, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে
এখনই মানে রাশিদুল ইসলামের উপস্থাপনায় আমরা যাচ্ছি। তো আমি আপনাদের সবাইকে যারা এখানে এসেছেন, আমি আবার বলছি, অসংখ্য নাম, অসংখ্য বরেণ্য ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। তো আপনাদেরকে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এখানেই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জনাব রাশিদুল ইসলাম সাহেবকে প্রবন্ধ উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সেমিনারে ফিলিস্তিনি বিপর্যয় এবং বিশ্ব ব্যবস্থার সংকট শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি বিচারপতি আব্দুল মতিন, সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা, ফিলিস্তিন সংহতি পরিষদের কনভেনর প্রফেসর আব্দুল লতিফ মাসুদ সহ গণ্যমান্য যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। একটি অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে আজকে আমরা এখানে কথা বলছি। এখানে সবাই উপস্থিত হয়েছি। জনাব আব্দুল লতিফ মাসুদ স্যার অত্যন্ত সাবলীলভাবে সেই বিষয়ের কনটেক্সটটা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আমার মনে হয় আমার জন্য কাজটা অনেক সহজ করে দিয়েছেন। আমি যেহেতু একজন একাডেমিক, I teach international relations in a public university here in Bangladesh. I would like to, discuss this particular issue from an academic point of view, and I hope my teacher Abdul Latif Masood sir would have objection to that. And I would like to use English language mostly, as my lecture is prepared in English. So. The title of this discussion is Palestinian Nakba and the Crisis of World Order. বাংলায় যেটাকে আমরা রেখেছি ফিলিস্তিনি বিপর্যয় এবং বিশ্ব ব্যবস্থার সংকট হিসেবে। এখানে নাকবা এই টার্মটা অ্যারাবিক টার্ম, যেটার ইংলিশ ট্রান্সলেশন হলো ক্যাটাস্ট্রফি, বাংলা হলো বিপর্যয়। Palestinian Nakba has been going on since 1948 at least. Okay, so since 1948 till today, for the last 75 years, the Palestinian people have been experiencing a catastrophe, as I say, by any account, it is a human disaster. International pledges for the rights of the Palestinians to form a separate state have never come into fruition. Palestinian people who live in the West Bank and Gaza have been languishing under an apartheid system imposed by the state of Israel. Another Nakba, or catastrophe like the one they experienced in 1948 during the creation of the state of Israel, is arguably going on due to what happened on the 7th of October 2023 and the potential outcome of that. So here you see. Thank you, sir. So এখানে আপনারা দেখছেন 1948 এর যে নাকবা, সেইটার একটা ফটোগ্রাফিক রিপ্রেজেন্টেশন। সেখানে দেখা যাচ্ছে যে প্যালেস্টিনিয়ান পিপল কিভাবে তাদের হোমল্যান্ড ছেড়ে সেই সময় ইসরায়েল রাষ্ট্রের ক্রিয়েশনের সময় আশেপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে
বাধ্য হয়েছিলেন। প্রায় 1 মিলিয়ন প্যালেস্টিনিয়ান সেই সময় জর্ডান, লেবানন, ইজিপ্ট এবং অন্যান্য নেইবারিং আরব স্টেটে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। So the Western states who are largely in charge of the current world order, অর্থাৎ যাদের কথা আমরা জানি, যাদেরকে বিশ্ব মোড়ল হিসেবে জানি, they always manage to support Israel with all their political, economic and military forces every time there is an Israeli-Palestinian issue. এই ব্যাপারে তাদের কোনো ভুল হয় না, সব সময়ই তারা ইসরায়েলকে সর্বতোভাবে সাপোর্ট দিতে প্রস্তুত থাকেন। And their unconditional support for Israel and its activities vis-a-vis the Palestinians betrays everything that they propagate to the rest of the world. Democracy, tolerance, self-determination and freedom, etc. অর্থাৎ West, or to be more specific, the liberal West সারা দুনিয়া যা যা প্রচার করে তার সবকিছুর বিপক্ষে গিয়ে তারা আসলে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। তারা ডেমোক্রেসির কথা বলে, তারা টলারেন্সের কথা বলে, সেলফ ডিটারমিনেশনের কথা বলে, ফ্রিডমের কথা বলে, কিন্তু when it comes to Israel and Palestine, they always support Israel at the cost of all these values or liberal values. And it appears that the Levant, the historical name of that land, is the graveyard, Kabul, for all the liberal values that the West is so proud of. The West, যা কিছু বলে সবকিছু কবর রচিত হয় লেভেন্টে। So my question is then, is Israel the dead end of Western liberalism? তাহলে পশ্চিমী উদারতাবাদের dead end কি Israel? That is my question, and I find this question very valid, and my answer is yes. Israel is the dead end of Western liberalism. And I also argue here that this ongoing Nakba reflects not only the failure of the current international order, but also a constitutive witness of that. অর্থাৎ এর দ্বারা বিশ্ব ব্যবস্থা বা পশ্চিমী বিশ্ব ব্যবস্থার একটা ব্যর্থতাই শুধু আমরা দেখি না, বরং এই বিশ্ব ব্যবস্থার একটা গাঠনিক দুর্বলতা কিন্তু প্রকাশিত হয়। And unfortunately there is no quick fix to this. অর্থাৎ এটার কোনো সহজ এবং তড়িৎ সমাধান নেই। এখানে আরেকটা representation of Western domination and the world order, NATO meeting দেখানো হচ্ছে, symbolically it represents the world order that is led by the liberal West. So how it all started? Sir খুব চমৎকারভাবে ইতিহাসের অনেক কিছু আমাদের জানিয়েছেন। I'm not getting into the historical detail, just a few hints. আমরা দেখি যে 19th century the European Jew first started their desire, voiced their desire about separate Jewish homeland. তাদের নিজস্ব একটা হোমল্যান্ড থাকা চাই, এইটা তারা ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ারদের সঙ্গে শেয়ার করতে শুরু করলেন। Theodor Herzl initiated the Zionist movement in 1896, 19th century একদম শেষের দিকে, to establish a Jewish state in Palestine. The Zionists started their negotiations within European colonial powers that include the Great Britain and France. The Jewish desire and their imperial ambitions, the imperial ambitions of the imperial powers of that time to control Palestine, a land of great historical importance, coincided, resulting in the Balfour Declaration of 1917, যে কথা স্যার অলরেডি বলে গিয়েছেন, যে 1917 যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, তখন ব্রিটিশ জায়নিস্ট লিডার লর্ড রথচাইল্ড এবং লর্ড বালফোর, তাদের ইউকে আর ব্রিটিশ ফরেন সেক্রেটারি, তাদের মধ্যকার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটাই হলো ফলশ্রুতি হলো এই বালফোর ডিক্লারেশন, যেটা একটা পাবলিক স্টেটমেন্ট, যেখানে প্যালেস্টাইনে একটা জুইশ স্টেট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, ডিউ টু দেয়ার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দ্য আউটকাম অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড। Here I have a very brief timeline of the conflict up to 2022. I'm not again getting into the historical detail, just giving you
some dates, important dates. 1917, as I said already, Balfour Declaration. 1947, UN Partition Plan of the Palestine. সেই সময় United Nations আমি বলবো অত্যন্ত অন্যায্য একটা প্রস্তাব দিয়েছিল, যেখানে প্যালেস্টাইনের যে মেজরিটি অর্থাৎ আরব যে মুসলিম এন্ড ক্রিশ্চিয়ান পিপল, তাদেরকে ইগনোর করে তাদের জন্য কম ভূমি বরাদ্দ রেখে একটা প্ল্যান ইউএন করেছিল, যেটা প্যালেস্টিনিয়ানস এন্ড দ্য আরবস ইন জেনারেল দে রিজেক্টেড অলটুগেদার। এবং তার ফলে সেখানে একটা স্টেলমেট তৈরি হয়, এবং তার ধারাবাহিকতায় 1948 এ ইসরায়েল ডিক্লেয়ার্স ইটস ইন্ডিপেন্ডেন্স। And immediately Western powers, including the UK, Germany, Italy, France, United States, all recognized Israel. এবং ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে, যে রাষ্ট্রের কোনো অস্তিত্বই ছিল না, কোনো হিস্টোরিক্যাল এক্সপেরিয়েন্স ছিল না, কোনো এক্সিস্টেন্স ছিল না। সেই all of a sudden, again, the Western powers betraying their liberalism, they supported Israel and they rejected the rights of the Palestinians, who are the indigenous people of their land, যারা সেই ভূমিতে হাজার হাজার বছর ধরে অবস্থান করছিল। তাদের রাইটকে অগ্রাহ্য করে ওয়েস্টার্ন পাওয়াররা আবারও ইসরায়েলকে সেই সময় স্বীকৃতি দেয় এবং একটা রাষ্ট্র হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। But Arab neighbors didn't accept that, naturally, and then they attacked Israel in 1948, and that was the first Arab-Israeli war, but unfortunately in that war the Arabs were defeated. And then came the Suez Crisis of 1956, when Egypt handled Israeli aggression quite successfully under the leadership of Nasser, General Nasser. And in 1964, that is a very important year when PLO, or Palestine Liberation Organization, was born as a resistance movement of the Palestinians. And then in 1967, Six-Day War, that was a very important event. And in that war, again the Arabs were defeated, and Israel occupied much of what is called today West Bank and Gaza, or the Gaza Strip. And in 1973, again, that was in fact fourth Arab-Israeli war, and even the third will prove it. In that war too, finally, the Arab had to concede some territories. In 1978, Camp David Treaty between Israel and Egypt, that was very important because that was the first instance of normalization of relations between Israel and the Arab states. So সেই সময় ইজিপ্টের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তিনি এই কাজটি করতে সম্মত হয়েছিলেন under the supervision of Jimmy Carter, the then US president. And then in 1987, Hamas একটা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। That was very significant. Even though Hamas is considered a terrorist organization by the Western countries, there is no doubt about that. Hamas has always been one of the most popular organizations in the Arab world, not only among the Palestinians, but also among all the Arabs in general. And Hamasের সেই আত্মপ্রকাশের কারণেই Palestinian resistance, especially armed struggle, একটা শক্তিশালী অবস্থানে পৌঁছায়। এবং 1987 থেকে 1990 এই সময়টাতে আমরা দেখি হামাস এবং অন্যান্য যে প্যালেস্টিনিয়ান রেজিস্ট্যান্স মুভমেন্টস, তাদের একটা সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে the first Palestinian intifada বা রেজিস্ট্যান্স, সর্বাত্মক রেজিস্ট্যান্স সেখানে প্রতিষ্ঠিত হয়। তারপরে একটা ব্রেক থ্রু ঘটে 1993 তে, যখন ইয়াসির আরাফাত এবং আইজাক রাবিন তারা the first Oslo Accord স্বাক্ষর করেন, যেটার মাধ্যমে একটা টু স্টেট সলিউশনের দিকে যাওয়ার কথা বলা হয়। ধারাবাহিকভাবে আরো কয়েকটা অ্যাকর্ড স্বাক্ষরিত হয়, যে করেন 1993, 1995 এই সময় the time of Oslo Accords, এভাবে আমরা বিষয়টাকে দেখি। তারপরে 2000 এই সময় সেকেন্ড প্যালেস্টিনিয়ান ইন্তিফাদা শুরু হয়, এবং that was again a very comprehensive resistance of the Palestinian people. আমরা দেখেছি কিভাবে প্যালেস্টিনিয়ান চিলড্রেন, প্যালেস্টিনিয়ান ইউথ সবাই অত্যন্ত জোরালোভাবে, সর্বাত্মকভাবে ইসরায়েলি অকুপেশনকে রেজিস্ট করেছিল।
তারপরে 2008 ইসরায়েল সরাসরি গাজা স্ট্রিপ by the way in the meantime 2006 হামাস গাজা যে সাধারণ ইলেকশন সেখানে জয়লাভ করে এবং হামাস গাজার প্রধান পলিটিক্যাল অথরিটি হিসেবে আত্মপ্রকাশ করে। তারপরে ইসরায়েল 2008 গাজা স্ট্রিপ অ্যাটাক করে এবং অনেক হতাহত হয় সেখানে। দ্যাট ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এট দ্যাট টাইম। 2014 ফাতা এবং হামাসের মধ্যে, অর্থাৎ ফাতা যে পলিটিক্যাল পার্টি যেটা ওয়েস্ট ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে, এখনো রয়েছে, সেখানে সরকার গঠন করেছে, তাদের মধ্যে একটা রিকনসিলিয়েশন হয়, বিকজ উই নিউ বিফোর দ্যাট ফাতা and Hamas didn't have much negotiation or understanding between themselves, and that caused Palestinian people a lot of trouble, and therefore they decided to have a reconciliation. Unfortunately, that reconciliation process ended unsuccessfully, and in 2014 Israel again Gaza invade করে, যেটা তার নাম দিয়েছিল অপারেশন প্রোটেক্টিভ এইড, in the name of punishing the terrorists. তারা হামাস এবং অন্যান্য যে রেজিস্ট্যান্স মুভমেন্ট রয়েছে, ইসলামিক জিহাদ, কাসেম ব্রিগেড, এদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ট্রিট করে, এবং তারা গাজা থেকে মাঝে মাঝে তাদের রেজিস্ট্যান্স হিসেবে যে রকেট ছোড়ে, এটার প্রতিক্রিয়ায় ইসরায়েল সেখানে সে সময় ইনভেড করেছিল। 2017 আমরা দেখি US recognized Jerusalem as the capital of Israel. আমরা সবাই জানি যে Jerusalem is a disputed city. Jerusalem is a holy city. Jerusalem is holy to the Muslims, to the Christians, and to the Jews. So Jerusalem should have had an international status managed by the international community, but unfortunately, being the most powerful state of the world, the United States of America could not see Jerusalem in this way. So therefore, they recognize Jerusalem as the capital of Israel, এবং সেইটা আসলে টেনশনকে আরো বাড়িয়ে দেয়, ইসরায়েলকে আরো এম্পাওয়ার করে। তারপরে 2020 signing of the Abraham Accords. This is another milestone in this timeline where we see some Arab states, especially from the Gulf region, the UAE, United Arab Emirates, Bahrain, এরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করে। এর ধারাবাহিকতায় নর্থ আফ্রিকান মরক্কো as a Muslim state, তারাও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, এবং it was expected that some other Arab states like Saudi Arabia, Kuwait, they will also be normalizing their relations with Israel. তারপরে 2021 আল-আকসা, আমাদের প্রাণের মসজিদুল আল-আকসা, সেখানে ক্ল্যাশ অনুষ্ঠিত হয় between the Palestinians who went to pray there and the Israeli police and military force, এবং সেই ক্ল্যাশটা আসলে সারা পৃথিবীর সকল মুসলমানকে খুবই ব্যথিত করেছে, এবং তার ধারাবাহিকতায় প্যালেস্টিনিয়ানদের রেজিস্ট্যান্স আরো বেগবান হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে 2022 আমরা দেখি যে ইসরায়েল গাজায় আবার অ্যাটাক করে, এবং সেটাও একটা বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের রূপ নেয়। শত শত গাজান প্যালেস্টিনিয়ান সেখানে নিহত হয়, এবং এখানে বলে রাখা ভালো, if you consider the humanitarian cost of this crisis, you will see compared to the Israeli casualties, Gazan or the Palestinian casualties are many fold. I don't have statistics right now to make it further clear, but যেটা আমরা সবাই জানি যে যদি একটা কনফ্লিক্টে প্যালেস্টিনিয়ান নিহত হয়, তার বিপরীতে ইসরায়েলে হয়তো কয়েক ডজন মারা যেতে পারে। তো এটাই ঘটে এসেছে সব সময়, until 7th October 2023, যখন Gazan fighters, especially the fighters from Hamas and Al-Qassam Brigade, they proved that the Gazan people, the Palestinians, even though they were oppressed for decades, even though they are living under apartheid, they can still resist with great force. এটা আমরা গত 7 অক্টোবরে দেখেছি। এখানে একটা ম্যাপ আমি স্থাপন করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ম্যাপটা স্পেশালি আজকে আমাদের কনভেনর স্যার বলেছিলেন যে এই ম্যাপটা দেখানো যাবে কিনা।
So this is the map where we see, as I have already described the timeline of this conflict, since 1948 to the present, কিভাবে Palestinian territory একের পর এক, Israeli authority, Israel state দখল করে নিয়েছে এবং গ্র্যাজুয়ালি আপনি দেখেন যে সম্পূর্ণ সবুজ রঙের যে টেরিটরি আমরা দেখতে পাচ্ছি যেটা প্যালেস্টাইনকে রিপ্রেজেন্ট করে, সেটা শ্রিঙ্ক হতে 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 বর্তমানে একদম খুবই একদম ডিসঅ্যাপিয়ারিং অবস্থায় রয়েছে, যেখানে ইসরায়েলের যে হোয়াইট কালার যে ম্যাপ সেটাই সবচেয়ে বেশি প্রতিভাত হচ্ছে। তো এইভাবে আমরা দেখি যে একটা ল্যান্ড এবং সেখানকার যে পপুলেশন, সেই পপুলেশনকে আস্তে আস্তে সেই ল্যান্ড থেকে কিভাবে ভ্যানিশ করে দিয়ে ইসরায়েল স্টেট তার ডমিনেশন সেখানে প্রতিষ্ঠিত করেছে এবং একটা মডার্ন ডে জেনোসাইড সেখানে সংঘটিত হচ্ছে, একটা এথনিক ক্লিনজিং সেখানে সংঘটিত হচ্ছে এবং কিভাবে এক ধরনের সেকুলার কলোনিয়ালিজম, যেটাকে আমরা একাডেমিক্যালি বলি, সেটা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেগমেন্টে যাচ্ছি, যেখানে আমরা দেখব যে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক, গাজা and the Israeli apartheid. Israel একটা apartheid state. আমরা নিশ্চয়ই জানি apartheid এই টার্মটা বর্ণবাদ হিসেবে আমরা বাংলায় ট্রান্সলেট করি, যেটা সাউথ আফ্রিকান কনটেক্সটে যে বর্ণবাদী শাসন ছিল 1948 থেকে 1994 সাল পর্যন্ত, এই শাসনটাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। সেই apartheid system has been adopted by the Israeli regime. এবং the most striking forms of Israeli apartheid are grabbing and occupying the lands of the Palestinians, constructing walls to segregate them totally, besieging Palestinian towns and cities, blocking all sorts of population movements, etc., etc. এবং সেইটার একটা ফটোগ্রাফিক রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখাচ্ছি, যেখানে দেখা যায় যে ইস্ট জেরুজালেম অর্থাৎ ওল্ড যে জেরুজালেম, সেখানে প্যালেস্টিনিয়ানরা কি মানবতার জীবন যাপন করছে। এবং আপনারা দেখছেন উপরে নেট দেখা যাচ্ছে, এই নেট দেওয়া হয়েছে এই কারণে যে ওপাশ থেকে অর্থাৎ যে হাইরাইজ বিল্ডিংস রয়েছে সেখান থেকে ইসরায়েলি সেটেলাররা যাতে তাদের দিকে কিছু ছুড়ে মারতে না পারে বা গুলি না করতে পারে, এই জন্য তাদেরকে এরকম নেট দিয়ে থাকতে হচ্ছে। আর এখানে যে আরেকটা ডানে যে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, সেখানে দেখছেন যে কিভাবে ইস্ট জেরুজালেমের অর্থাৎ ওল্ড টাউনে যেখানে প্যালেস্টিনিয়ানদের বসবাস, ঐতিহাসিক ভাবে তারা সেখানে বসবাস করছে, সেটেলাররা গিয়ে সেটা দখল করে ইসরায়েলের পতাকা টানিয়ে দিয়েছে। তারপরে ছবিতে দেখা যায় যে বেথলহেম, যেটাকে আমরা জানি যে ক্রিশ্চিয়ান হোলি প্লেস হিসেবে, জিসাস ক্রাইস্ট আলাইহিস সালামের জন্মস্থান হিসেবে, সেই বেথলহেমেও কিভাবে তারা ওয়াল ইরেক্ট করে সম্পূর্ণ আলাদা করেছে, সেগ্রিগেশন কিভাবে তারা তৈরি করেছে, যেটা a very good example or worst example of apartheid actually. তারপরে আমরা দেখি যে জেরুজালেমের আউটস্কার্টে সেখানে প্যালেস্টিনিয়ান বাড়িকে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা প্রতিনিয়ত সেখানে ঘটছে। All of a sudden Israeli settlers would go and then they would ask the Palestinians to leave their houses, and that is possible in this world under the watch of the liberal world, and that is very ironic because that goes against their liberal values. So এরপরে গাজার কথা অবশ্যই আমাদের বলতে হবে because this is considered world's largest open air prison. 2007 থেকে সেখানে ল্যান্ড, এয়ার এবং সি ব্লকেট চলছে। গাজার মানুষ গাজা থেকে বাইরে যেতে পারে না, অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে যেতে হয়। ইভেন চিকিৎসার জন্য তাদের ইসরায়েলি অথরিটির অনুমতি লাগে, অনেক সময় সেই অনুমতি নিয়ে অনেক সময় চলে যায় এবং তারা পথে মারাও যায়। এইভাবে গাজাকে তারা ট্রিট করছে, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস নেই, আনএমপ্লয়মেন্ট রেট ভেরি হাই, প্যালেস্টিনিয়ান ইউথ দেয়ার আর ফ্রাস্ট্রেটেড and suicide rate is also very high. এবং এটাকে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, মিডিয়া ইন জেনারেল সবাই ওয়ার্ল্ডস লার্জেস্ট ওপেন এয়ার প্রিজন বলে অভিহিত করছেন। সো দিস ইজ আ ডিপিকশন অফ হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। ইউ সি আকাশ থেকে তাদের প্লেন তারা কন্ট্রোল করছে, এপাশ থেকে ট্যাঙ্ক তারা কন্ট্রোল করছে, এপাশ থেকে সিতে you see the warships are there, and in between just a small strip, tiny strip
that is Gaza, and that is how the people have been living for the last 16 years there, and that caused a lot of sense of deprivation, grievance, and ultimately that resulted in 7th October 2023, যেখানে আমরা দেখি যে Hamas fighters and others, they attacked Israel and caused a lot of casualties there. এটা গাজার আরেকটা ছবি, দেখেন কিভাবে densely populated, it's called one of the most densely populated areas in the world, কিভাবে তারা মানবতার জীবন যাপন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে world দিয়ে Gazan people কে সেখানে সেপারেট করা হয়েছে। Finally, coming to the resistance part, I would like to start with a word called sumud. Sumud is an Arabic word often translated as steadfastness. It is the collective determination and resilience of the Palestinian people in the face of oppression. Sumud is what explains why even after all these years of separations, the Palestinians are fearless in their resistance. Sumud, আমি বুঝেছি যে এটা এমন একটা ডিটারমিনেশন যেটা মানুষকে অনেক ভীতিকর ভয়াবহ এক্সপেরিয়েন্সের মধ্যেও স্থির থাকতে উৎসাহিত করে এবং রেজিস্ট্যান্সে প্রভাবিত করে বা ইন্সপায়ার করে। So resistance, to exist is to resist. You see the poster here. And then the ongoing Israeli bombardment on Gaza, and that is another Nakba. On October 7, 2023, Hamas and other armed Palestinian groups from the Gaza Strip launched a surprise attack on Israel, and in response, Israel started bombing Gaza City. As of today, around 1,400 Israelis are killed. The death toll on the Palestinian side surpassed 4,300 already, with no sign of any ceasefire. এবং এখানে আবার বলে রাখা ভালো, সিজফায়ারের ক্ষেত্রে ওয়েস্টার্ন পাওয়াররা একটা বাধা হিসেবে কাজ করছে, তারা এটাকে এনকারেজ করছে না, বরং রাশিয়া, চায়না, এই পাওয়ারগুলো তারা সিজফায়ারের কথা বলছে, আরব স্টেটগুলো সিজফায়ারের কথা বলছে, কিন্তু most of the Western countries, they don't want even ceasefire, so that the Gazan people, Gazan civilians, they can leave the territory peacefully. Even that is not accepted by the Western powers, Western liberal powers. So Western support for Israel remains then unconditional. Unconditionally, they are supporting Israel. U.S. President Joe Biden, as I have already known, recently visited Tel Aviv, and there he said, I'd like to get your attention to this quote. Biden says, I don't believe you have to be a Jew to be a Zionist, but I'm a Zionist, and I'm a Zionist. While visiting Israel, Biden explicitly বললেন যে তিনি একজন Zionist. President Biden remained committed to the defense of Israel as a sovereign state. He was surprisingly quick to confirm the Israeli allegation against Hamas of beheading babies while attacking Israel was substantial. অর্থাৎ ইসরায়েল যে অ্যালিগেশন করে আসছিল যে হামাসের ফাইটাররা ইসরায়েলে ঢুকে শিশুদের পর্যন্ত হত্যা করেছে, গলা কেটে হত্যা করেছে, সেইটার কোনো ধরনের এভিডেন্স ছাড়াই বাইডেন সেটার স্বীকৃতি দিয়েছেন, সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং গ্লোবালি সেটা প্রচারিত হয়েছে। বাট পরে আবার হোয়াইট হাউসের স্পোকসপারসন সেই অবস্থান থেকে সরে এসেছেন। এরপরে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, তিনিও ইসরায়েলে গিয়েছেন এবং সেখানে Sunak said he was very proud to stand with Israel, and Hamas was pure evil. French, President Emmanuel Macron, তিনিও একইভাবে তিনি সাপোর্ট ব্যক্ত করেছেন। Finally, I would like to say the liberal world had betrayed, the Palestinian cause and their liberalism itself, but the non-Western voices that includes Russia, China, to some extent all the countries in the global south, including Bangladesh, Indonesia, Malaysia, Iran, the Turkey, all these countries, they had different views on this particular issue, and that views have even been reverberated in the global public opinion in different places of the world, in different Western cities. আমরা দেখেছি বিরাট গ্যাদারিং হচ্ছে
ওয়েস্টার্ন সিটিগুলোতে, এবং সেই গ্যাদারিং এই কথাই প্রমাণ করে, even though the western governments are against the Palestinians, but the people are not. Majority of the people, I believe, and the statistics say that are increasingly becoming pro-Palestinian, এবং সেটাই আসলে তাদের ওয়েস্টার্ন গভর্নমেন্টগুলোর জন্য একটা সমস্যা বলে মনে হচ্ছে অনেক সময়। Finally, যেটা আমি এখানে বলতে চাচ্ছি যে world is divided and the order has been challenged. অর্থাৎ যে গ্লোবাল অর্ডার যেটা রয়েছে সেই অর্ডার has been challenged in so many ways. You know, that it appears the world is deeply divided over Palestine. The global north supports Israel, the global south supports Palestine. It might be a little bit generalized, but I believe largely this is the case. You know, and finally, যেটা what remains for the Palestinians, তাহলে এত কিছুর পরে প্যালেস্টিনিয়ানদের জন্য কি থাকলো? I would say Palestinian resilience is even stronger now. প্যালেস্টাইনের যে প্রতিবাদের সক্ষমতা সেটা আগের চেয়ে অনেক শক্তিশালী। Their resistance has passed the test of time. The indomitable spirit of the Palestinian people has inspired the oppressed all over the world. সারা পৃথিবীর মানুষ প্যালেস্টাইনকে একটা symbol of protest হিসেবে দেখছে এখন। Global public opinion has been shifting in favor of Palestinians, and that should be, and that is a concern for the so-called liberal world, as I said earlier. Now, I would like to finish this off by saying we cannot be humans without supporting the Palestinian cause. And এটার সঙ্গে আরো একটু যুক্ত করতে চাচ্ছি is Palestinian poet Mahmoud Darwish's কবিতা, যেটা বাংলা ট্রান্সলেশনের চেষ্টা আমি করেছি, চেষ্টাই বলতে হবে এটাকে, যেখানে তিনি বলছেন, আমি সেখানকার, আমি কাঁদি যাতে ফিরে আসা মেঘের আমায় চিনতে পারে, রক্তের দরবারের উপযোগী প্রতিটি ভাষা আমি শিখেছি যাতে নিয়ম ভাঙতে পারি, আমি শিখে ফেলা পুরো ভাষাটাকে আবার টুকরো টুকরো করেছি শুধুই একটি শব্দ রচনার জন্য, জন্মভূমি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেবকে, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহকারী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তিনি অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে আমাদের মাঝে যে তত্ত্ববহুল প্রবন্ধ উপস্থাপন করেছেন, এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া রইল তার জন্য। জাতির এই ক্রান্তিকালে তিনি তার সারিত কলম, ধারালো কলম এই জাতিকে উদ্ধার করার জন্য, মুসলিম মিল্লাতকে উদ্ধার করার জন্য চালিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের মাঝে প্রত্যেকেই কথা বলার মতো সুযোগ রয়েছিল, আমরা চেষ্টা করব প্রত্যেককে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু একটি বিষয় আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা স্টেজে যারা আছেন, সভাপতি, প্রধান অতিথি সহ মেহমানদেরকে অ্যাড্রেস না করলেই ভালো হয়, একেবারে একটি সেন্টেন্সেই সবাইকে আপনারা সম্বোধন করবেন এবং 2-2.5-3 মিনিটের মধ্যে মূল কথাগুলো আপনারা বলবেন। আমাদের মাঝে অ্যাডভোকেট আবেদ রাজা, প্রবীণ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তিনি চলে যাবেন, এই জন্য তাকে প্রথমেই কথা বলার সুযোগ করে দিতে হচ্ছে। সম্মানিত ভাই আবেদ রাজা, প্রবীণ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, যিনি যার যুগান্তকারী কিছু রায় আমরা আমাদের বিভিন্ন ল জার্নাল গুলোতে, ইএলআর, পিএলডি গুলোতে আমরা পাই, বিচারপতি আব্দুল মুদ্দিন সাহেব, বিদগ্ধ আলোচকগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের শিক্ষক জনাব আব্দুল লতিফ আমাকে বলার পরে আমি বলেছিলাম যে আমাকেই একদম প্রথম একটু করে দেবেন, আমার খুবই জরুরি কাজ। আমি এখানে খুব অস্থিরতা করছিলাম যে আমার কাজের তাড়া, অন্যদিকে কমিটমেন্ট। তো যাই হোক, একটু দেরি হলেও এত একটি চমৎকার আলোচনা, যে রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না, ষড়যন্ত্র করে
1917 প্রথম বিশ্বযুদ্ধের সময় যে প্রস্তাব পাশ হয়েছে, 1947 যে রাষ্ট্রটি জোর করেই প্রতিষ্ঠা হয়েছিল, এবং ওই সময় মার্কিন প্রেসিডেন্ট, যতটুকু মনে পড়ে ট্রুম্যান, তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট ওই সময়, তিনি সমর্থন জানিয়েছিলেন, উদ্যোগ নিয়েছিলেন। তারপর থেকে এই পর্যন্ত মার্কিন পররাষ্ট্র নীতির মধ্যে এই ইসরায়েলকে সমর্থন করা, প্যালেস্টাইনিদের ধ্বংস করা, মুসলিম মিল্লাতকে খণ্ড বিখণ্ড করা, এই নীতির পুরো পরিবর্তন হয়নি। প্রবন্ধ তিনি উপস্থাপন করেছেন, লিখিতভাবে পেলে আমরা আরো সমৃদ্ধ হতাম। অনেক স্টার্টিং থেকে এই পর্যন্ত বিশদভাবে মোটামুটি চিহ্নিত করেছেন। আমরা শুনেছি, মুক্ত হয়েছি, শিরায় শিরায় আমাদের চেতনা জাগ্রত হয়েছে। আমাদের মুসলিম ভাইরা আজকে যেখানে হাসপাতাল পর্যন্ত, এ যাবৎকাল পৃথিবীর সভ্যতা, দীর্ঘ সময়ের পৃথিবীর সভ্যতা এখন পর্যন্ত এসে যেখানে থেকেছে, সেই জায়গায় সেই প্যালেস্টাইনে নো ডেমোক্রেসি, নো হিউম্যানিটেরিয়ান গ্রোথ, কিছু ওই জায়গাটা ছাড়া পৃথিবীর অনেকগুলো জায়গায় অনেকের খুব শাশ্বত মূল্যবোধ আছে, কিন্তু ওই জায়গাটিতে সবাই চোখ বন্ধ করে আছে, আলো দেখছে না, মানবিকতা নাই। বিধ্বস্তের উপর দাঁড়িয়ে আরো বিধ্বস্তকে কিভাবে আরো চূড়ান্ত করা যায়, সেই জায়গাটিতে হাসপাতালগুলো রক্ষা পাচ্ছে না। সেখানে 57 স্টেটস সরকার মুসলিমদের পক্ষে থাকুক না থাকুক, 57টি মুসলিম রাষ্ট্র কি চমৎকার ভাবে তাদেরকে খণ্ড বিখণ্ড করেছে। কেউ কেউ নীরব, কেউ কেউ চেষ্টা করছে কিছু কথা বলার, কেউ কেউ ভয়ে কিছু বলছে। আমাদের দেশেও তাই। আজন্ম মুসলিমদের পক্ষে, প্যালেস্টাইনের লড়াইয়ের পক্ষে আমরা যারা সংগ্রাম করেছি, আজকে নানা প্রেক্ষাপটে আবার দেখা যায় যে পারছি। এই তো অবস্থাটা দাঁড়িয়েছে। এই অবস্থার মধ্যে এখন কি করে বেরিয়ে আসা যায়? একেবারে নির্দ্বিধায় হামাসের এই লড়াইকে সমর্থন করতে হবে, একেবারে নির্দ্বিধায়, আর কোনো ডাইনি বাই কোনো তাকানোর সুযোগ নেই। এবং ইসরায়েল এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, ডক্টর মাসুম সাহেব প্রারম্ভিক বক্তৃতায় বলেছেন, আমাদের দেশে যে আড়ি পাতার যন্ত্র, এগুলো ইসরায়েল থেকে এনেছে। মোসাদের ভূমিকাটা, মোসাদের শক্তিশালী রূপটা বলেছেন, তিনি বলেছেন যে কে কোথায় কিভাবে মোসাদের এজেন্ট হয়ে যাচ্ছে কিছুই বলা যাচ্ছে না। এইভাবে এই এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে। কাজে সেই জায়গায় আমাদের দিন যেটা ইসলাম, পৃথিবীর সৃষ্টির পর থেকে সমস্ত ধর্মের লাস্ট স্ট্যান্ড হচ্ছে ইসলাম। আমরা এটা বিশ্বাস করি। এই বিশ্বাস অন্য ধর্মকে, অস্তিত্বকে আঘাত করে না, কিন্তু উপলব্ধির জায়গাটাকে প্রশস্ত করে। কিন্তু সেখানে আজকে আমাদের দেশগুলো 47 এর ইসরায়েল, 67 সম্ভবত যুদ্ধটা আমরা পরাজিত, 67 সম্ভবত যুদ্ধটা আমরা পরাজিত হয়ে গেলাম। ইসরায়েলের চারপাশের রাষ্ট্রগুলো পরাজিত হয়ে গেল। 73 তে আবার যুদ্ধ, আবার পরাজিত হয়ে গেলাম। কত পরাজিত, কেন পারছি না? সরকার না হয় নানা কারণে সে মার্কিন তোষণ নীতির মধ্যে আছে, জনগণের মধ্যে তো স্পিরিটটা সেভাবে ডেভেলপ করতে হবে। যেখানে সরকার মার্কিনীদের কাছে জিম্মি, সেখানে জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের অনেক কাজ, আসলে আমরা পারছি। আমাদের দেশের ক্ষেত্রেও তাই। যার কথা বলার কথা তিনি বলছেন না, যার প্রতিবাদ হয়ে সোচ্চার হওয়ার কথা নানা কারণে পারছেন না। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে মুসলিম মিল্লাতকে এক জায়গায় দাঁড়ালে পড়ে এই
প্রবলেমটা সলভ হবে। ইসরায়েল যত ভয়ঙ্কর হোক, যত শক্তিশালী হোক, আমাদের ইমানের চেতনা, আমাদের ইসলামের চেতনা আমাদেরকে রক্ষা করবে। সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সরকার যাই করুক। সেই জায়গা থেকে আমি খুব ক্ষুদ্র মানুষ, চেষ্টা করতাম সেমিনার গুলোতে থাকা, নিজের জন্য, জ্ঞান অর্জনের জন্য। আমি খুব দুঃখিত যে আমাকে চলেই যেতে হচ্ছে। আমি আপনাদের সকলের বক্তব্য চেষ্টা করব প্রচার মাধ্যমে সেটা জানার, এবং যে কথাটি বলে শেষ করতে চাই, জীবন এবং মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশের প্রশ্ন বেশ দুচোখের প্রশ্ন। এই যে জাগতিক এবং পরবর্তী সমস্ত সময় এই যে যোগসূত্রের ইসলাম, সেই ধারাবাহিকতায় আমাদের এই গাজার লড়াই, হামাসের লড়াই, মুসলমানদের লড়াই, প্যালেস্টাইনের লড়াই আমাদেরকে বিজয় হতেই হবে, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ব্যস্ততার মধ্যেও জনাব অ্যাডভোকেট আবেদ রাজা সাহেব আমাদেরকে খুব উজ্জীবিত করার মতো কথা বলেছেন, আলোচনা রেখেছেন, তিনি বিদায় নিচ্ছেন। আমরা একটু শান্ত হই। আমাদের মাঝে অনেকেই আলোচক আছেন, অনেকেই আলোচনা